আজকে আপনাদের মাঝে আমি যে ঘটনাটি উপস্থাপনা করব, এই ঘটনাটি পাঠিয়েছেন মোহাম্মদ মেহরাব ভারী। এই ঘটনাটি জমিদার আমলের একটি দিঘিকে নিয়ে। শহরের শিক্ষিত ছেলে এবং ওই দিঘির একটি ঘটনা আপনাদের মাঝে বলতে চলেছি। ঘটনাটি অনেক ভয়ঙ্কর। চলুন দেরি না করে শুরু করা যাক। গ্রামের একবারে দক্ষিণ মাথায় জমিদার আমলের পুরনো দিঘিটা। বিশাল তার জলরাশি, কিন্তু কেমন যেন থমথমে। কুচকুচে কালো জল, চারপাশটা বড় বড় আম আর বটগাছে ঘেরা। দিনের বেলাতেও ওখানে কেমন একটা অদ্ভুত ঠান্ডা ভাব থাকে। গ্রামের মানুষ ওটাকে চেনে কালা পুকুর নামে। আর এই পুকুরকে ঘিরেই যত গল্প। গ্রামের বয়স্কদের মুখে মুখে ফেরে ওই পুকুরে নাকি জিন আছে। সবাই জানে দুপুর 12টা আর সন্ধ্যার পর ওই পুকুর পাড়ে একা যাওয়া বারণ। কিন্তু শহরের বিশ্ববিদ্যালয়ে পড়া অনিকের এসব কুসংস্কারে একদম বিশ্বাস নেই। সে এসেছে তার মামাবাড়িতে ছুটি কাটাতে। গ্রামের বন্ধুদের মুখে এই পুকুরের গল্প শুনে সে হেসেই উড়িয়ে দিল। আরে ধুর, এই একবিংশ শতাব্দীতে বসে তোরা জিন ভূতের গল্প বিশ্বাস করিস? ওসব মনের ভুল, নয়তো কোনো চোরের কীর্তি, যাতে রাতে কেউ পুকুর পাড়ে না যায়। অনিক চায়ের দোকানে বসে তাচ্ছিল্য ভরে বলল। স্থানীয় বন্ধু সজল তাকে সতর্ক করে বলল, অনিক, তুই শহরের ছেলে, এসব বুঝবি না। 5 বছর আগের কথা, গ্রামের এক কাঠুরে অমাবস্যার রাতে ওই পুকুর পাড়ে কাঠ কাটতে গিয়েছিল। পরদিন সকালে তাকে পুকুরের ঘাটে অচেতন অবস্থায় পাওয়া যায়। জ্ঞান ফেরার পর সে শুধু একটা কথাই বলেছিল, জলের ওপর নাকি বিশাল এক ছায়া খাড়া হয়ে দাঁড়িয়েছিল। তার কিছুদিন পরেই লোকটা পাগল হয়ে গ্রাম ছেড়ে চলে যায়। অনিকের কৌতূহল আরও বেড়ে গেল। সে চ্যালেঞ্জ ছুড়ে দিল, আজ রাতে আমি একাই যাব কালা পুকুরে, দেখব তোদের ওই জিন কেমন দেখতে। বন্ধুরা অনেক বারণ করল, কিন্তু অনেক নাছোড়বান্দা। রাত তখন প্রায় 11:30। চারদিক নিঝুম, ঝিঝি পোকার ডাক আর বাঁশঝাড়ের পাতার খসখস শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। অনেক একটা মাঝারি টর্চ লাইট আর মোবাইলটা হাতে নিয়ে গুটি গুটি পায়ে রওনা হলো কালা পুকুরের দিকে। পুকুর পাড়ে পৌঁছতেই এক ঝলক ঠান্ডা হাওয়া তাকে ছুঁয়ে গেল। টর্চের আলোটা পুকুরের কালো জলের উপর ফেলতেই অনেক দেখল জলটা একদম স্থির, যেন কোনো এক অজানা মায়ায় জমে আছে। ঘাটের পুরনো শ্যাওলা ধরা শান বাঁধানো সিঁড়িতে গিয়ে বসল সে। মনে মনে হাসল, কই, কিচ্ছু তো নেই। ঠিক তখনই একটা অদ্ভুত কাণ্ড ঘটল। বাতাস একদম বন্ধ হয়ে গেল। ঝিঁঝি পোকার ডাকও যেন এক নিমেষে উধাও হয়ে গেল। চারপাশটা কেমন এক ভৌতিক নীরবতায় ডুবে গেল। অনেক ঘড়ির দিকে তাকালো। ঠিক রাত 12টা। হঠাৎ পুকুরের ঠিক মাঝখানে জলটা টকবক করে ফুটতে শুরু করলো, যেন নিচে বিশাল কোনো আগুন জ্বলছে। অনেক টর্চের আলোটা মাছ পুকুরে ফেলল। যা দেখল তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। পুকুরের মাঝখান থেকে কুয়াশার মতো ঘন কালো ধোঁয়া উঠছে, আর সেই ধোঁয়া ধীরে ধীরে জমাট বেঁধে একটা বিশাল অবয়ব তৈরি করছে। অবয়বটার কোনো নির্দিষ্ট মুখ নেই, কিন্তু দুটো চোখ জ্বলন্ত কয়লার মতো লাল হয়ে জ্বলছে। সেই লাল চোখ দুটো সরাসরি তাকিয়ে আছে অনিকের দিকে। অনিকের হাত থেকে টর্চ লাইটটা ছিটকে পড়ে গেল ঘাটের ওপর। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। শরীরটা যেন পাথরের মতো জমে গেছে, এক চুল নড়ার ক্ষমতাও নেই। সেই বিশাল ছায়ামূর্তিটা এবার জলের ওপর দিয়ে ভাসতে ভাসতে ঘাটের দিকে, অর্থাৎ অনিকের দিকে এগিয়ে আসতে লাগলো। আর তখনই অনিকের কানের কাছে একটা গম্ভীর গমগমে আওয়াজ প্রতিধ্বনিত হলো, যা কোনো মানুষের হতে পারে না। তুই আমাদের অস্তিত্বকে অস্বীকার করেছিস মানব সন্তান, এর শাস্তি তোকে পেতেই হবে। ছায়ামূর্তিটা অনিকের একদম সামনে এসে দাঁড়ালো। তার লাল চোখের তীব্র আলোয় অনিকের চারপাশটা ঝাপসা হতে লাগলো। মাথাটা ঘুরে উঠল তার। আর ঠিক তখনই অনিকের যখন জ্ঞান ফিরল, তখন চারপাশটা আর আগের মতো অন্ধকার ছিল না। ভোরের হালকা আলো ফুটতে শুরু করেছে। সে নিজেকে আবিষ্কার করল কালা পুকুরের সেই শ্যাওলা ধরা ঘাটে। শরীরটা অসম্ভব দুর্বল, আর মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে। তীব্র আতঙ্কে সে ছিটকে উঠে দাঁড়ালো।
কাল রাতের সেই ভয়ঙ্কর দৃশ্যটা মনে পড়তেই তার গায়ের লোম খাড়া হয়ে গেল। ঘাটের ওপর তার টর্চ লাইট আর মোবাইলটা ওভাবেই পড়েছিল। অনিকার এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। জিনিসগুলো কুড়িয়ে নিয়ে সোজা দৌড় দিল মামাদারির দিকে। বাড়ি ফিরে সে কাউকে কিছু বলল না, কিন্তু তার ভেতরের পরিবর্তনটা সবার চোখে পড়ল। সদা চঞ্চল যুক্তিবাদী অনেক একেবারে চুপচাপ হয়ে গেল। একা ঘরে বসে থাকে, আর কেউ ডাকলে চমকে ওঠে। সজল আর গ্রামের বন্ধুরা তার এই অবস্থা দেখে বুঝতে পারল কালাপুকুরে কাল রাতে নিশ্চিত কিছু একটা ঘটেছে। পরদিন রাতে অনিকের ধুম জ্বর এলো। জ্বরের ঘোরে সে শুধু বিড়বিড় করতে লাগলো, ওরা আসছে, লাল চোখ, ওরা আমাকে ছাড়বে না। অবস্থা বেগতিক দেখে অনিকের মামা গ্রামের প্রবীণ ব্যক্তি মুস্তফা সাহেবকে ডেকে আনলেন। মুস্তফা সাহেব এসব বিষয়ে অভিজ্ঞ। তিনি অনিকের পাশে বসে তার কপালে হাত রাখলেন এবং অনিকের চোখ দুটো ভালো করে লক্ষ্য করলেন। অনিকের চোখের মণি দুটো তখনও অস্বাভাবিকভাবে কাঁপছিল। মুস্তফা সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, অনিক যে ভুলটা করেছে তার খেসারত অনিককে দিতে হয়েছে। কালাপুকুরের ওই জিনরা 100 বছরের পুরনো। ওরা মানুষের কোনো ক্ষতি সচরাচর করে না, যদি না কেউ ওদের সীমানায় গিয়ে ওদের অবজ্ঞা করে বা বিরক্ত করে। অনেক ওদের অস্তিত্বকে চ্যালেঞ্জ করেছে, এটাই ওর সবচেয়ে বড় অপরাধ। অনেকের মামা হাত জোর করে বললেন, তাহলে এখন উপায়, ছেলেটাকে বাঁচাবো কি করে? মুস্তফা সাহেব বললেন, একটা উপায় আছে। আজ অমাবস্যার রাত, ঠিক রাত 12টার সময় অনিককে আবার ওই পুকুর ঘাটে নিয়ে যেতে হবে। তবে এবার একা নয়, আমি সাথে থাকব। ওকে নিজের মুখে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে হবে। যদি ওরা ক্ষমা করে তবেই ও সুস্থ হবে, আর যদি রেগে যায় তবে অনিক আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না। রাত 11:15 বাজতে অনিককে ধরে ধরে কালাপুকুরের ঘাটে নিয়ে আসা হলো। ভয়ে অনিকের হাত পা কাঁপছিল, কিন্তু মোস্তফা সাহেবের অভয়বাণীতে সে কোনো মতে দাঁড়িয়ে রইল। মোস্তফা সাহেব ঘাটে বসে কিছু একটা মন্ত্র পড়তে লাগলেন এবং পুকুরের জলে কয়েকটা শুকনো পাতা আর আতর ছিটিয়ে দিলেন। ঠিক রাত 12টা বাজতেই পুকুরের জল আবার অশান্ত হয়ে উঠল। তবে এবার আর জল ফুটল না, বরং চারপাশের আম আর বটগাছগুলো এমনভাবে দুলতে লাগল যেন তীব্র কালবৈশাখী ঝড় শুরু হয়েছে, অথচ আকাশে কোনো বাতাস নেই। হঠাৎ পুকুরের জল ভেদ করে সেই বিশাল কালো ছায়ামূর্তিটি আবার ভেসে উঠল। সেই জ্বলন্ত কয়লার মতো লাল চোখ দুটো এবার আরও তীব্রভাবে জ্বলছে। মোস্তফা সাহেব জোর গলায় বললেন, হে পুকুরের অধিপতি, এই লোধম সন্তান শহরের মোহে অন্ধ হয়ে ভুল করেছিল। সে নিজের ভুল বুঝতে পেরেছে, একে ক্ষমা করে দাও। ছায়ামূর্তিটি এক দৃষ্টিতে অনিকের দিকে তাকিয়ে রইল। অনিক আর সহ্য করতে পারল না। সে হাঁটু গেড়ে ঘাটের ওপর বসে পড়ল এবং জোর হাতে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছি। আমি আর কোনোদিন আপনাদের অবজ্ঞা করব না। চারপাশের গাছের গর্জন হঠাৎ করেই থেমে গেল। ছায়ামূর্তিটি কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। তারপর এক অদ্ভুত গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, যা বাতাসকে কাঁপিয়ে দিল। মানুষের অহংকারই তাদের পতনের কারণ। আজ তোকে ক্ষমা করলাম, কিন্তু মনে রাখিস, সব কিছু বিজ্ঞানের আলো দিয়ে মাপা যায় না। কিছু রহস্যই থেকে যাওয়া ভালো। কথাটা শেষ হতেই ছায়ামূর্তিটি এক নিমেষে পুকুরের জলের সাথে মিশে গেল। চারপাশটা আবার আগের মতোই শান্ত আর নিঝুম হয়ে গেল। অনিকের বুকের ওপর থেকে যেন এক বিশাল পাথর নেমে গেল। তার গায়ের জ্বর এবং মনের ভেতরের সেই অবশ ভাবটা এক মুহূর্তেই উধাও হয়ে গেল। সে বুঝতে পারল, এই বিশাল মহাবিশ্বে মানুষের জানার বাইরেও অনেক কিছু রয়ে গেছে। সেই রাতের পর অনিকার কোনোদিন কোনো অলৌকিক বিষয়কে তাচ্ছিল্য করেনি। আর গ্রামের মানুষ এখনও দুপুরের রোদে বা সন্ধ্যার অন্ধকারে কালাপুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় সমীহের সাথে ফিসফিস করে বলে, ওই পুকুরে নাকি জিন আছে। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।